আমি সেদিন একজন গ্লোবাল ট্রেড অ্যানালিস্টের সাথে কফি খাচ্ছিলাম, তো তার ল্যাপটপে শিপিং হিট ম্যাপের একটা সিরিজ খোলা ছিল। আচ্ছা। ওই ম্যাপগুলোতে তো সাধারণত জাহাজের রিয়েল টাইম পজিশন দেখা যায়, তাই না? একদম তাই। তো তিনি হঠাৎ ইন্দোনেশিয়ার কাছাকাছি জাহাজের একটা ক্লাস্টারের দিকে পয়েন্ট করে একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, অবশেষে ভারত তাদের 1.5 মিলিয়ন টন সার পাচ্ছে আর ফসল রক্ষা পেল। মানে তার কাছে বিষয়টা খুব স্পেশাল ছিল। হ্যাঁ, তিনি স্ক্রিনে থাকা ওই ছোট্ট বিন্দুগুলোর দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন সেগুলো আকাশের বুকে ভেসে থাকা শস্যের সাইলো। তিনি ওই $900 প্রতি টন মূল্যের চুক্তির কথা এক ধরনের পেশাদার ক্লিনিক্যাল উত্তেজনার সাথে বলছিলেন। তার কাছে এটা ছিল ঠিক বর্ষার আগে সমাধান হওয়ার একটা সুন্দর উচ্চ ঝুঁকির পাজল। কিন্তু তারপর আমি ম্যাপটা উত্তরের দিকে চীনের উপকূলের দিকে সরালাম। আর ঠিক সেখানেই ওই অদ্ভুত শূন্যতাটা চোখে পড়ে। ঠিক বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন সেখানকার বন্দরগুলো, যেগুলো সাধারণত বিশ্বের সবচেয়ে ব্যস্ত সার রপ্তানি পয়েন্ট, এমন ভুতুড়ে আর শান্ত দেখাচ্ছে। মুহূর্তেই পরিবেশটা পুরো বদলে গেল। মানে তার রিয়াকশন কেমন ছিল? তার চেহারার অভিব্যক্তি শুধু বদলালই না, বরং বেশ কঠিন হয়ে উঠল। তিনি ল্যাপটপটা অর্ধেক বন্ধ করে সামনের দিকে ঝুঁকে খুব শান্ত গলায় বললেন, ওটা কোনো সাপ্লাই চেইন ইস্যু নয়, ওটা একটা দেয়াল। ও আচ্ছা, একটা দেয়াল। হ্যাঁ, তিনি এটাকে কোনো মার্কেট শিফট হিসাবে না বলে বরং একটা ফোর্ট্রেস স্ট্র্যাটেজি বা দুর্গ কৌশল হিসাবে বর্ণনা করতে শুরু করলেন। সেই মুহূর্ত যখন একটা পরাশক্তি সিদ্ধান্ত নেয় যে দেশে ক্ষুধার্ত জনসংখ্যার ঝুঁকির বিনিময়ে বিশ্বকে খাওয়ানোর আসলে কোনো মানে হয় না। এটা কিন্তু একটা চরম চমকপ্রদ পরিবর্তন। একদম। এক মুহূর্তে আমরা প্রতিবেশীদের মধ্যে একটা সফল বাণিজ্য চুক্তি উদযাপন করছিলাম, আর ঠিক পরের মুহূর্তে তিনি সলিডিফাইড ন্যাচারাল গ্যাস বা কঠিন প্রাকৃতিক গ্যাসকে অভ্যন্তরীণ অস্তিত্ব রক্ষার অস্ত্র হিসেবে কথা বলছিলেন। মার্কেট ডাইনামিক্স থেকে সোজা জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক একটা অবরোধের গল্প। হ্যাঁ, আর এই তাৎক্ষণিক পরিবর্তন আমাকে ভাবতে বাধ্য করে যে কৃষির জন্য বিশ্বের ধ্রুবতারা হঠাৎ নিভে গেলে আসলে কি ঘটে। এই যে পরস্পর বিরোধী বাস্তবতা, যেখানে ইন্দোনেশিয়ার উদ্বৃত্ত একটা লাইফলাইন অথচ চীনের অনুপস্থিতি একটা চরম সতর্কতা। এটা প্রমাণ করে যে বিষয়টা কেবল ইউরিয়ার দাম বা শিপিং রুটের মধ্যে সীমাবদ্ধ নেই। ঠিক, এটা এমন এক নতুন খণ্ডিত যুগের সূচনা, যেখানে মুক্ত বাণিজ্যের যুক্তি প্রতিস্থাপিত হচ্ছে প্রতিটি প্লেট নিজের জন্য এই প্রবৃত্তি দ্বারা। এভরি প্লেট ফর ইটসেলফ। একদম। এটা আমাকে উপলব্ধি করিয়েছে যে ইন্দোনেশিয়ায় জাহাজে তোলা ওই সাদা দানাগুলো কেবল রাসায়নিক নয়, এগুলো আসলে বিশ্বব্যাপী খাবারের প্লেট দখলের এক গোপন যুদ্ধের ফ্রন্টলাইন। আর আজকের এই ডিপ ডাইভে আমরা এই ফ্রন্টলাইনের গভীরে যাব। আর এই ফ্রন্টলাইনের বাস্তব চিত্রটা কিন্তু সামষ্টিক অর্থনীতির কোনো চার্টে পাওয়া যায় না। এর জন্য আমাদের সরাসরি মাঠ পর্যায়ে যেতে হবে। ধরুন চীনের হুবেই প্রদেশের ইচাং শহরের একটা অন্ধকার লজিস্টিক অফিসে। আচ্ছা, সেখানে কি হচ্ছে? সেখানে ডেস্কে বসে আছেন লজিস্টিক ম্যানেজার লি ওয়ে, যিনি গত 15 বছর ধরে চীনের ফসফেট আর ভারতের পাঞ্জাবের মাটির মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন। কিন্তু এখন তার ডেস্কে রাখা শিপিং ম্যানিফেস্টগুলোর চেহারা বদলে গেছে। পলিসি চেঞ্জের কারণে? হ্যাঁ, সেগুলোর ওপর এখন লাল কালিতে অত্যন্ত স্পষ্ট করে সিল মারা হচ্ছে, এক্সপোর্ট ডিনাইড বা রপ্তানি প্রত্যাখ্যাত। আর তার স্মার্টফোনটা একটানা বেজেই চলেছে। কলটা কি কোনো ক্লায়েন্টের? শুধু ক্লায়েন্ট নয়, কল করছে অমিত নামের একজন ভারতীয় ডিস্ট্রিবিউটর, যে গত 1 দশক ধরে প্রতি গ্রীষ্মে লিয়ের সন্তানদের জন্য আলফোনসো আম পাঠিয়েছে। কিন্তু লি ফোন ধরছেন না। এটা একটা বিশাল মানসিক চাপ। কিন্তু লি জানেন, তিনি তার দায়িত্ব পালন করছেন। তিনি তার দেশের জাতীয় শস্য ভাণ্ডার পূর্ণ রাখতে কাজ করছেন। হ্যাঁ, গ্লোবাল মার্কেট শক থেকে নিজের দেশের মানুষকে বাঁচাতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখুন, এটা কিন্তু কোনোভাবেই সাপ্লাই চেইন ফেলিয়ার নয়। তাই নাকি? একদম না। এটা একটা অত্যন্ত দায়িত্বশীল আর নিখুঁতভাবে হিসাব করা রাষ্ট্রীয় পদক্ষেপ। কারণ ঠিক আগের বছরই চীন $13 বিলিয়ন সার রপ্তানি করেছিল। $13 বিলিয়ন? এটা তো বিশাল মার্কেট। ঠিক, কিন্তু বৈশ্বিক জ্বালানি বাজার আর কৃষিপণ্যের চরম মুদ্রাস্ফীতি দেখে সরকার সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক বাণিজ্যের চেয়ে দেশের মানুষের ভাতের বাটি বা রাইস পোল সুরক্ষিত রাখা বেশি জরুরি।
এটা অনেকটা ওই বিমানের কেবিন প্রেশার কমে যাওয়ার মতো অবস্থা। একদম পারফেক্ট উদাহরণ। অন্যকে সাহায্য করার আগে নিজের অক্সিজেন মাস্কটা আগে পরে নেওয়াটা তো যৌক্তিক। এর ফলে সিচুয়ান বা হেনানের কৃষকরা দেউলিয়া না হয়ে দেশের জন্য ফসল ফলাতে পারছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। $13 বিলিয়ন একটা বাজার আর চরম চাহিদার সময়ে শুধু উৎপাদন বাড়িয়ে দিয়ে কি মুনাফা এবং দেশের চাহিদা দুটোই মেটানো যেত না? মানে সাধারণ ম্যানুফ্যাকচারিংয়ের মতো। হ্যাঁ, ঠিক যেমন করে স্মার্টফোন বা স্নিকার্সের কারখানায় কাঁচামাল বেশি কিনে উৎপাদন বাড়ানো হয়, সার কারখানায় সেটা কেন করা হলো না? কারণ সার উৎপাদন কোনো সাধারণ কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো নয়। এটা সরাসরি শক্তির সাথে সাংঘর্ষিক। এটা বোঝার জন্য ইনার মঙ্গোলিয়ার একটা ইউরিয়া প্ল্যান্টের কথা ভাবুন। আচ্ছা। প্ল্যান্টের ভেতরে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 120 ফারেনহাইট। প্রচণ্ড গরমে প্ল্যান্টের ফ্লোরে দাঁড়িয়ে আছেন ঝাউ ফেং নামের একজন কর্মী। আর তার মাথার উপরেই তো ওই বিশাল হেবার বশ অ্যামোনিয়া কনভার্টারটা তীব্র শব্দে কাঁপছে। ঠিক। আর ওই প্রচণ্ড শব্দের মধ্যেই ঝাও তার উইচ্যাটে মায়ের একটা মেসেজ দেখেন। তার মা মাত্র 10 কিলোমিটার দূরে থাকেন আর তাকে জানাচ্ছেন যে শীতে তার অ্যাপার্টমেন্টের হিটিং রেশনিং করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা জিরো সাম গেম। মানে যে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে কারখানায় কৃষকের জন্য সস্তা ইউরিয়া তৈরি হচ্ছে, ঠিক সেই গ্যাস দিয়েই তার মায়ের ঘর গরম করার কথা ছিল। গ্রীষ্মের ভাত নাকি শীতের উষ্ণতা, যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ কাঁচামাল তো ওই একটাই। একদম তাই। আর এর পিছনের রসায়নটা খুব ইন্টারেস্টিং। বাতাসে তো 78% নাইট্রোজেন আছে, তাই না? হ্যাঁ, কিন্তু উদ্ভিদ তো আর সেটা সরাসরি নিতে পারে না। ঠিক, কারণ নাইট্রোজেন অত্যন্ত শক্তিশালী ট্রিপল কোভ্যালেন্ট বন্ড দিয়ে আবদ্ধ থাকে। প্রকৃতিতে শুধুমাত্র বজ্রপাত এই বন্ড ভাঙতে পারে। তার মানে হেবারবোস প্রক্রিয়ায় কারখানায় আসলে বজ্রপাতের শক্তিটাই কৃত্রিমভাবে তৈরি করা হয়। ঠিক ধরেছেন। প্রথমে মিথেন বা প্রাকৃতিক গ্যাস আর বাষ্প থেকে হাইড্রোজেন আলাদা করা হয়। এরপর 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 অ্যাটমসফিয়ার চাপে। 200 অ্যাটমসফিয়ার চাপ? মানে এটা তো সমুদ্রের একদম গভীরে থাকা চাপের সমতুল্য। একদম। সেই চরম চাপে নাইট্রোজেন ও হাইড্রোজেন যুক্ত করে অ্যামোনিয়া তৈরি করা হয়। পরে কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে তরল ইউরিয়া আর শেষে ওই সাদা দানা তৈরি হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর এনার্জি লাগে। প্রচুর, মানে ইউরিয়া উৎপাদনের খরচের 70 থেকে 90% হল প্রাকৃতিক গ্যাস। আসলে ইউরিয়া মূলত কঠিন প্রাকৃতিক গ্যাস। যেহেতু ইউরিয়া মূলত এই কঠিন জ্বালানি, তাই এটাকে দেশের ভেতরে সুরক্ষিত রাখাটা শুধু খাদ্য নয়, পুরো অর্থনীতিকে বাঁচানোর একটা কৌশল। ঠিক, এর ইকোনমিক ইম্প্যাক্টটা বিশাল। আমি যদি যুক্তরাষ্ট্রের ডেটাকে প্রক্সি হিসেবে ধরি, তাহলে দেখা যায় সার কারখানার একজন সরাসরি কর্মীর বিপরীতে প্রায় $9 লাখ অর্থনৈতিক আউটপুট তৈরি হয়। এটাকে বলে মাল্টিপ্লায়ার এফেক্ট। অনুপাতটা হলো 1:11। মানে কারখানার ভেতরে একটা চাকরির কারণে বাইরে আরও 11টা চাকরি তৈরি হয় বা টিকে থাকে। হ্যাঁ, যেমন গ্যাস পাইপলাইন অপারেটর, লজিস্টিক ট্রাক ড্রাইভার, বার্জ অপারেটর। আর কারখানার ওই লোকাল ট্যাক্সের মাধ্যমে স্থানীয় স্কুল, শিক্ষক আর ফায়ার ফাইটারদের বেতনও তো হয়। একদম। তার মানে সার রপ্তানি করা মানে শুধু রাসায়নিক রপ্তানি নয়, বরং একটা পুরো ইকোসিস্টেম রপ্তানি করা। একদম পারফেক্টলি বলেছেন। আর বৈশ্বিক আমদানির উপর নির্ভর করলে এই রিস্ক প্রিমিয়াম অনেক বেড়ে যায়। বাইরের কোনো ধাক্কায় পুরো ইকোসিস্টেম ধসে পড়তে পারে। ঠিক, চীনের এই দুর্গ কৌশল তাই তাদের খাদ্য ও শিল্প অর্থনীতিকে বাঁচাতে সবচেয়ে কার্যকর আর যৌক্তিক ইন্স্যুরেন্স পলিসি। কিন্তু চীনের এই চমৎকার আর দায়িত্বশীল অভ্যন্তরীণ সুরক্ষার কারণে আন্তর্জাতিক বাজারে তো একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে, প্রায় 40 মিলিয়ন মেট্রিক টনের একটা গ্যাপ। হ্যাঁ, আর বিশ্বের অন্যান্য দেশের জন্য এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ব্রাজিল, মালয়েশিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের মতো বিশাল কৃষিনির্ভর দেশগুলো বাধ্য হয়ে এখন মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে, যার ফলে লজিস্টিক নাপতাই পাল্টে গেছে। বিশ্বের 1/3 সার এখন হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংঘাতপূর্ণ আর সরু সামুদ্রিক পথ দিয়ে পার হতে বাধ্য হচ্ছে। যে কোনো সময় ওই পথ বন্ধ হয়ে যেতে পারে। আর এই ঝুঁকির কারণেই $400 ইউরিয়া লাফিয়ে $800 থেকে $900 গিয়ে ঠেকেছে। আর এর প্রভাব শুধু কৃষিতেই সীমাবদ্ধ নেই। এখানে চলে আসে ডাউনস্ট্রিম এফেক্ট, মানে ডিইএফ সংকট। ডিজেল এক্সস্ট ফ্লুইড। হ্যাঁ, বাণিজ্যিক ট্রান্সপোর্টের ক্ষেত্রেও ইউরিয়ার সরাসরি প্রভাব রয়েছে।
আধুনিক ডিজেল ট্রাকে দূষণকারী NOx বা নক্স গ্যাস কমানোর জন্য এই DEF ব্যবহার করতে হয়। আর এই ডিএফ-এর 32.5%ই হল উচ্চ মাত্রার ইউরিয়া। ঠিক। আর এই DEF ছাড়া ট্রাকের কম্পিউটার সিস্টেম ট্রাকের গতি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টায় 5 মাইলে নামিয়ে দেয়। মানে ইঞ্জিন লিম্প মোডে চলে যায়। একদম। আর একসময় ইঞ্জিন পুরোপুরি বন্ধ করে দেয়। এটা একটা ভয়াবহ চক্র। একজন কৃষককে শুধু জমিতে সার দেওয়ার জন্যই দ্বিগুণ খরচ করতে হচ্ছে না, বরং সেই ফসল ট্রাকে করে বাজারে নেওয়ার লজিস্টিক খরচও এই DEF-এর দাম বাড়ার কারণে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। একদম, একটা ডাবল ইনফ্লেশন বা দ্বৈত মুদ্রাস্ফীতি। তবে এই বৈশ্বিক শূন্যতা আর সাপ্লাই চেনের বিপর্যয় থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলো কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা নতুন বিকল্প পথ তৈরি করছে। ঠিক। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় ইন্দোনেশিয়ার পূর্ব বোর্নিওর বন্তাং বন্দরে। আচ্ছা, সেখানে কি অবস্থা? সেখানকার বাতাস, লবণ আর ভারী যন্ত্রপাতির শব্দে পূর্ণ। পোর্ট ম্যানেজার সুরিয়ানো দেখছেন বন্তাং স্টার নামের একটা বিশাল কার্গো জাহাজ ভারতের মুন্দ্রা বন্দরের উদ্দেশ্যে লোড হচ্ছে। আর কার্গোতে আছে ওই 1.5 মিলিয়ন টন ইউরিয়া। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা ভারতীয় লজিস্টিক অফিসার রবির হাত উত্তেজনায় কাঁপছে। কারণ জুলাই থেকে সেপ্টেম্বরের খরিফ মৌসুমের আগে সার পৌঁছাতে হবে। একদম। নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারলে ভারতের কোটি কোটি মানুষের ফসল ধ্বংস হয়ে যাবে। এটা কোনো আনন্দ উদযাপনের মুহূর্ত নয়, এটা আক্ষরিক অর্থে টিকে থাকার লড়াই। কিন্তু ইন্দোনেশিয়া কিভাবে এত সার রপ্তানি করার ক্ষমতা রাখল, যেখানে পুরো বিশ্ব ঘাটতিতে ভুগছে? এর উত্তর লুকিয়ে আছে ইন্দোনেশিয়ার ন্যাচারাল গ্যাস সোভরেনিটি বা প্রাকৃতিক গ্যাস সার্বভৌমত্ব নীতির মধ্যে। তাদের নিজস্ব গ্যাস ফিল্ডের কারণে? হ্যাঁ, তাদের তাঙ্গুহ ও নাতুনা অঞ্চলে বিশাল গ্যাস ফিল্ড রয়েছে। সরকার এই গ্যাস স্থানীয় সার উৎপাদকদের, বিশেষ করে পুপুক ইন্দোনেশিয়াকে নির্দিষ্ট ও কম দামে সরবরাহ করা বাধ্যতামূলক করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তাদের উৎপাদন ব্যাহত হয় না। ঠিক। তাদের উৎপাদন ক্ষমতা এখন বছরে 14.5 মিলিয়ন টন। কিন্তু নিজেদের বিশাল চাহিদা মেটানোর পরও তারা ভারতের জন্য এই 1.5 মিলিয়ন টনের উদ্বৃত্ত পেল কোথা থেকে? এখানেই আসে কৃষি ক্যালেন্ডারের ম্যাজিক। ভারত এবং ইন্দোনেশিয়ার কৃষি মৌসুমের মধ্যে সামান্য সময়ের পার্থক্য রয়েছে। ও আচ্ছা। ঠিক। যখন ভারতে খরিফ মৌসুমের জন্য সর্বোচ্চ চাহিদা, তখন ইন্দোনেশিয়ার হাতে তাদের মৌসুম শেষের কারণে এই বাফার স্টকটা ছিল। এটাকে তো তাহলে সাউথ সাউথ ডিপ্লোমেসি বলা যায়। একদম। দক্ষিণ দক্ষিণ সার কূটনীতি। উন্নয়নশীল দেশগুলো এখন আর পশ্চিমা কেন্দ্রিক বৈশ্বিক কাঠামোর উপর নির্ভর করছে না, তারা নিজেদের মধ্যে বিকল্প লাইফলাইন তৈরি করছে। আর ইন্দোনেশিয়া এখন এই অঞ্চলের নতুন ধ্রুবতারা হিসাবে আত্মপ্রকাশ করেছে। একদম তাই। এই পুরো ব্যাপারটা চিন্তা করলে অবাক হতে হয়। ইচাংয়ের সুরক্ষিত বন্দর, ইনার মঙ্গোলিয়ার প্রচণ্ড গরম কারখানা, মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ আর ইন্দোনেশিয়ার ব্যস্ত বন্দর, সবকিছু মিলে আধুনিক সভ্যতার এক চরম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। ডেটা বলে বিশ্বের বর্তমান খাদ্য সরবরাহের 40 থেকে 60% সরাসরি এই বাণিজ্যিক সারের উপর নির্ভরশীল। হেবার বশ প্রক্রিয়ার এই বিশাল রাসায়নিক শক্তি ছাড়া পৃথিবী কোনোভাবে 800 কোটি মানুষের জন্য পর্যাপ্ত ক্যালোরি উৎপাদন করতে পারবে না। আর সারের কারণে উৎপাদিত খাদ্যের মূল্য আসলে সার কারখানার বিলিয়ন ডলারের ব্যবসাকে অনেক পেছনে ফেলে দেয়। ঠিক। আমরা এক অদ্ভুত খাদের কিনারা এসে দাঁড়িয়েছি। মুক্ত বাণিজ্যের যুগ শেষ হয়ে রিসোর্স ন্যাশনালিজম বা সম্পদ জাতীয়তাবাদের নতুন যুগ শুরু হয়েছে, যেখানে প্রতিটি দেশ যৌক্তিকভাবেই নিজের দেশের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আর ভারত ও ইন্দোনেশিয়ার এই জরুরি বাণিজ্য কিছু ফাটল সাময়িকভাবে জোড়া লাগালেও এটা আমাদের একটা ভয়াবহ দুর্বলতাকে উন্মোচিত করেছে। 800 কোটি মানুষের বেঁচে থাকা এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে তরল প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা, বাধাহীন সমুদ্রপথ আর গুটি কয়েক দেশের এই জীবন রক্ষাকারী অণুগুলো ভাগ করে নেওয়ার সদিচ্ছার উপর। কারণ যখন সারকে একটা ভূ রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তখন বাজারের পরবর্তী ঘাটতি পূরণের জন্য পৃথিবীর কোনো প্রতিবেশীর কাছেই হয়তো আর উদ্বৃত্ত অবশিষ্ট থাকবে না।